চট্টগ্রাম বিমানবন্দরে মাত্র ৬ দিনে শুল্ক পরিশোধ করা হলো দুবাই থেকে আনা ৫০ কেজি স্বর্ণের। নজরদারির কারণেই বেড়েছে বৈধ করার প্রবণতা। কাঁচা বাজারে অকার্যকর সরকারি সিদ্ধান্ত, বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, কমেনি সবজির দাম। আড়তদার সিন্ডিকেটের দিকে আঙুল তুললেন খুচরা ব্যবসায়ীরা। এবং করোনার কারণে কাতারে চরম বিপাকে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। অর্থনৈতিক মন্দার চোখ রাঙাচ্ছে আয়ারল্যান্ডেও, বাড়ছে বেকারত্ব। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মাত্র ৬ দিনে শুল্ক পরিশোধ করে ৫০ কেজি ওজনের ৩৮৭ পিস স্বর্ণের বার ছাড় করিয়ে নিয়েছেন যাত্রীরা, যার বাজার মূল্য ৪০ কোটি টাকার বেশি। মূলত দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়াতেই শুল্ক দিয়ে স্বর্ণের বার ছাড় করার পরিমাণ দিন দিন বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কাস্টমস অফিসের সামনে দীর্ঘ লাইন ধরে দুবাই থেকে আনা স্বর্ণের বার বৈধ করে নিচ্ছেন যাত্রীরা। কেউ একটি কিংবা কেউ দুটি স্বর্ণের বার কাস্টমস কর্মকর্তার কাছে ঘোষণা দিয়ে বৈধ করছেন। এভাবে গত ৬ দিনে ৩৮৭ পিস স্বর্ণের বার বৈধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৭৮ লাখ টাকা। এর আগে কখনোই এত স্বর্ণের বার বৈধ করার নজির নেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এই ফ্লাইটটা যেদিন থাকে সেদিন আমরা খুব তৎপর থাকি এবং এটার আমেজিং থেকে শুরু করে যাত্রী তল্লাশি প্লাস ঘোষণা সবকিছু আমরা খুব ভালোভাবে এটা তদারকি করছি। অনুসন্ধানে বের হয়ে আসছে মূলত দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BG148 ফ্লাইটের যাত্রীদের উপর নজরদারি বাড়াতেই স্বর্ণ বৈধ করার হার বাড়ছে। গত ১ অক্টোবর এই ফ্লাইট থেকে ৮২ পিস স্বর্ণের বার উদ্ধারের পরের শিডিউলে ২৬ পিস স্বর্ণের বার বৈধ করা হয়। সবশেষ ১৫ অক্টোবর ১৬০ পিস অবৈধ জব্দ হওয়ার দিনে বৈধ হয়েছে আরও ১১৫ পিস স্বর্ণের বার। যাত্রীরা হয়তো মনে করতেছে যে তারা লুকায়িত অবস্থায় নিতে পারবে না, তখন তারা সরকারকে ট্যাক্স দিয়ে আপনার নিয়ে যাচ্ছে। যে কোনো যাত্রী ২,২০০ টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে একটি স্বর্ণের বার বৈধ করতে পারেন, আর একজন যাত্রী সর্বোচ্চ ২টি স্বর্ণের বার বৈধ করতে পারেন। এই অবস্থায় স্বর্ণ শিল্পের বিকাশে শুল্ক হার কমানোর দাবি জুয়েলারি সমিতির। বৈধভাবে স্বর্ণটা যদি চলে আসে, ওরা যদি ট্যাক্সটা একটু কমায়, সরকারের রেভিডেন্স বেড়ে যাবে, ট্যাক্স বেশি হবে, স্বর্ণ আনবে মানুষের। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গত ২ বছরে ৩০০ কেজির বেশি স্বর্ণের বার জব্দ হয়েছে। এসব ঘটনায় সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল চোরা কারবারিরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ছুটিতে এসে দেশে করোনার কারণে আটকা পড়েছেন অনেক কাতার প্রবাসী ব্যবসায়ী। এর ফলে দেশটিতে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো পড়েছে চরম বিপাকে। এসব ব্যবসায়ীদের কাতার ফেরানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি রিপোর্ট। কাতারের বাংলাদেশি মালিকানাধীন আল জাইম পলিক্লিনিক প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ওমর ফারুক দেশে গিয়ে করোনার কারণে আটকা পড়ায় বিপাকে কর্মীরা। ওই ব্যবসায়ী সব প্রতিষ্ঠানের কর্মীদের দাবি, প্রবাসীদের স্বার্থে দ্রুত যেন ওমর ফারুককে কাতার ফেরানো হয়। তিনি করোনার আগে গেছেন দেশে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আটকা পড়া আছে ওখানে। প্রায় আমরা 300-র উপরে বাংলাদেশে এখানে কাজ করতেছি। ওনার অবর্তমানে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোটা অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছেন। $45 মিলিয়ন কাতারে আমি ইনভেস্ট করছি। গত 42 ইয়ার আমি ওইখানে কাতারে আছি। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমার প্রতিষ্ঠানগুলো আকুল আবেদন করছি, আমার প্রতিষ্ঠানগুলো বাঁচান। ওমর ফারুকের মতো ব্যবসায়ীদের কাতার ফেরাতে সহযোগিতার কথা জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। দূতাবাসের তরফ থেকে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের নেতৃত্ব এবং নির্দেশনে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং সহযোগিতা করে যাব। করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন 14,000-এর বেশি কাতার প্রবাসী। এদের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে 2,000-এর বেশি প্রবাসী কাতার ফিরতে পারলেও বড় একটি অংশ এখনও দেশেই আটকা পড়ে আছেন। সময় সংবাদ, কাতার। এদিকে করোনার কারণে বাংলাদেশে এসে ফিরতি ফ্লাইটের জন্য কয়েক মাস ধরে বিড়ম্বনায় ভুগছেন প্রায় 12,000 ইতালি প্রবাসী। তবে এবার ইতালি সরকার ফ্লাইটের নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা এনেছে। এর ফলে দেশে আটকা পড়া 2/3 বাংলাদেশি সহজেই ইতালিতে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মাকসুদ রহমান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে আটকে পড়া
ইতালি প্রবাসীদের ইতালিতে ফিরে আসার পথ উন্মোচন হলো। এখন পর্যন্ত ধারণা মতে প্রায় 12,000-এর মতো বাংলাদেশি আটকা পড়েছেন এবং তাদের প্রায় 2/3 এই মুহূর্তে ফিরে আসতে পারবেন সহজভাবে। ইটালিয়ান সরকারের সর্বশেষ সম্মিলিত তথ্য মতে যাদের কার্তাদি সৌজন্য বা লং টাইম সৌজন্য বা ইটালিতে বসবাস করার স্টে পারমিট রয়েছে, সেই সঙ্গে জুলাই মাসের 9 তারিখের আগে ইটালিতে রেসিডেন্স ছিল যাদের, তারা রেগুলার হিসেবে ইটালিতে আসতে পারবেন এবং যে কোনো এয়ারলাইন্স তাদেরকে বহন করবে। এই অধ্যাদেশ নিয়ে এসেছেন ইটালিয়ান সরকার। আমি মনে প্রাণে জুসেপ্পে কোন্তে প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর রহমতে এখন আমাদের অনেক ভালো লাগছে, কারণ ইটালিয়ান সরকার আংশিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য সুযোগ করে দিয়েছে ইটালিয়ান সরকার। তাই জন্য সরকারকে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই সরকারকে। ইতোমধ্যে ইতালি সরকার তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক অনেক ধন্যবাদ। এতে ভোগান্তি কমবে হাজার হাজার বাংলাদেশিদের, তাদের পরিবারের এবং তাদের বন্ধু বান্ধব যারা ইটালিতে এই মুহূর্তে রয়েছেন। ইটালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। নোয়াখালীর চর-ঈশ্বর ইউনিয়নের হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে এক বিচ্ছিন্ন চর আজ আর বিচ্ছিন্ন নয়। 4 স্তরে বাঁধ দিয়ে ভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। প্রায় 13,000 একরের এই চর যেন এক সাজানো দ্বীপ শহর। আরও জানাচ্ছেন ওমর ফারুক, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ বাবুল হোসেন। ভাসান চর নোয়াখালীর চর-ঈশ্বর ইউনিয়নের হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে তার অবস্থান। পতেঙ্গা থেকে রওনা দিয়ে 3.25 ঘন্টায় ভাসান চরে পৌঁছে ঢাকা থেকে যাওয়া সাংবাদিকরা। চরে নামার আগেই দেখা যায় 4 স্তরের বাঁধ নির্মাণ করে চরটিকে ভাঙন, জোয়ার, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। চরটির আয়তন প্রায় 13,000 একর। এর প্রায় অর্ধেক 6,727 একর এখনই ব্যবহারযোগ্য জমির 3 ভাগের 1 ভাগ 1,702 একর জমিতে বাস্তবায়ন করা হচ্ছে তৃতীয় আশ্রয়ন প্রকল্প। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গার থাকার জন্য আবাসন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে 432 একর জমিতে। ভবিষ্যতে সম্প্রসারণ ও বনায়নের জন্য রাখা হয়েছে 918 একর এলাকা। 352 একর জমি রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ফরওয়ার্ড বেইজের জন্য। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম একটি দেখার বিষয় হচ্ছে এই লাইট হাউসটি। প্রকল্প সংশ্লিষ্টরা এর নাম দিয়েছেন হোপ অফ লাইট, অর্থাৎ আশার আলো। 5টি জায়গা থেকে এই চরে যাওয়া যায়। এর সবচেয়ে কাছের ভূখণ্ড সন্দ্বীপ, যার দূরত্ব 4.5 নটিক্যাল মাইল। জাহাজির চর থেকে ভাসানচরের দূরত্ব 11 নটিক্যাল মাইল। হাতিয়া থেকে 13.2, নোয়াখালী থেকে 21 এবং পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অনেকেই দ্বীপটিকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বললেও ভাসানচর আশ্রয়ন প্রকল্পের পরিচালক তা মানতে নারাজ। পিছনে আমার যে কর্ণফুলী নদী দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা ভাসানচরে পৌঁছতে পারি। সন্দ্বীপে পৌঁছতে পারি 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে, এবং হাতিয়া পৌঁছতে আমাদেরকে 3 ঘন্টা লাগে। তো এই ডিফারেন্সটা আমাদেরকে মেনে নিতেই হবে। আমাদের উপকূলীয় অঞ্চলে লক্ষ লক্ষ লোক অবস্থান করছে, সুতরাং আমার কাছে কখনোই মনে হয় নাই যে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ এবং এখানে যোগাযোগের ব্যবস্থা নাই। প্রায় 20 বছর আগে জেগে ওঠা ভাসানচরে এখনও রয়েছে মহিষের বাথান। বেশ কয়েকজন ব্যবসায়ী বাণিজ্যিক ভিত্তিতে 6,000 মহিষ পালন করছেন। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট বাংলাদেশিদের জন্য পাইলট আকারে ছাগল, ভেড়া ও গৃহপালিত পশুর খামার গড়ে তুলেছে নৌবাহিনী। আছে ফলদ ও বনজ গাছের নার্সারি। অব্যবহৃত 918 একর জমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করারও পরিকল্পনা রয়েছে। মাত্র 2 বছরে এক সময়ের বিরানভূমি ভাসানচরের এই রূপান্তর সত্যি বিস্ময়কর। ওমর ফারুক, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। বাণিজ্য 6 মাস বন্ধের পর আবারও দর্শকের পদচারণায় প্রাণ ফিরেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে। দেশের বিভিন্ন স্থান থেকে পাল আমলের প্রাকৃতিক এই নিদর্শন দেখতে আসছেন তারা। বৌদ্ধবিহারের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। পর্যটকদের বাড়তি সেবা নিশ্চিত করতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্টে বিস্তারিত।
করোনার কারণে 6 মাস বন্ধ ছিল পাহাড়পুর বৌদ্ধবিহার। এ সময় কোলাহলমুক্ত চারপাশের সবুজ মাঠটি সকালে হাজারো সাদা বকের বিচরণ ক্ষেত্র হিসাবে ভরে উঠেছে। চলে খুনসুটি আর উড়াউড়ি। গত 16 সেপ্টেম্বর পাহাড়পুর বিহারটি আবারও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। বৌদ্ধবিহার চত্বরে বাহারি ফোটা ফুল আর চারপাশের প্রাকৃতিক দৃষ্টিনন্দন পরিবেশ মুগ্ধ করছে দর্শনার্থীদের। তবে ইন্টারনেট সুবিধা সহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের। এটা অনেক সুন্দর জায়গা, এখানে আসলে ভালো লাগে, এখানে আসলে মন ভালো হয়ে যায়। রহস্যজনক একটা জায়গা, দেখে ভালো লাগলো। বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, তারপরে অতিরিক্ত রোদ বৃষ্টির জন্য ছাতার ব্যবস্থা করা। এখানে ইন্টারনেট সেবাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে দেশ বিদেশের পর্যটকরা আরো বৃদ্ধি পাবে। ঘুরতে আসা পর্যটকদের জন্য বিভিন্ন উন্নয়নের প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন সংসদ সদস্য। পাহাড়পুরের যাওয়ার জন্য যে ছোট এলজিডির যে রাস্তাটা আছে সেটি আমরা ইতিমধ্যেই 16 ফিট চওড়াকরণের কাজ করেছি এবং সেটি 18 ফিট করার জন্য একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং আমরা নতুন করে আবারও এটাকে ঢেলে সাজানোর জন্য আরও দৃষ্টিনন্দিত করবার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, সেগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ হবে। 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশের রাজা দ্বিতীয় ধর্মপাল এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। 1923 থেকে 1934 সালের মধ্যে এই বৌদ্ধ বিহারটি পুনঃখননের মাধ্যমে আবিষ্কার করা হয়। সে সময় এই বিহারের চারপাশে 177টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ পাওয়া যায়, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান চর্চা করতেন। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে MR রকি, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে কাকডাকা ভোরে শুরু হয় বিল ও জলাশয়ের মাছের পাইকারি কেনাবেচা। গ্রামগঞ্জ শহর বন্দরের পাইকাররা এখান থেকে মাছ কিনে নিয়ে নির্দিষ্ট স্থানে খুচরা বিক্রি করেন। এ মাছের কদর রয়েছে রাজধানীর ঢাকাতেও। জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন বেচাকেনা করলেও এবার মহাসড়কের এই হাটে ট্রাফিক ব্যবস্থার দাবি তুলেছেন ব্যবসায়ী, পাইকার ও আড়তদাররা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর। 100 বছরের পুরানো এই হাটে প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত বিলঝিল, জলাশয় ও নদীর মাছের পাইকারি বেচাকেনা চলে আসছে। গ্রামাঞ্চল ও শহরের পাইকাররা এখানে আসেন মাছ কিনতে। শিবচর, শেখপুর, আপনার টেকেরার সম্পূর্ণ জায়গার পাইকারি এখানে মাছ কেনা, মডেল বাজার সম্পূর্ণ মাছ এখানে কেনা বেচা হয় প্রতিদিন। এই যে কেনা বেচা শুরু হয় 5টা থেকে 7টা পর্যন্ত। আপনার সকল প্রকার মাছ কেনা বেচা হয়। নদী ও সামুদ্রিক মাছের পাশাপাশি পুকুর, বিলঝিলের মাছও মিলবে এই শহরে। এখানে কাচকি মাছ প্রতি কেজি পাইকারি বিক্রি হয় 250 থেকে 260 টাকা করে, মলা 280 থেকে 300 টাকা, ট্যাংরা প্রতি কেজি 350 টাকা করে, শিং 600 থেকে 650 টাকা, দেশি চিংড়ি প্রতি কেজি 350 থেকে 400 টাকা পর্যন্ত কেনাবেচা চলে। ভোরের আলো ফুটতে ব্যস্ত হয়ে পড়েন পাইকার ও আড়তদাররা, চলে কেনা বেচা। এদিকে মহাসড়কে মাছ বেচা কেনার সময় ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি একটি স্থায়ী টোলঘরের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী, পাইকার ও আড়তদাররা। যে পরিমাণে লোক থাকে, যদি এখানে দুজন ট্রাফিক দেওয়া হয় তাহলে আমাদের একটু যানজটটা কম হয় বা অ্যাক্সিডেন্টের ভয়টা কম থাকে। আমাদের স্থায়ী একটা জায়গা হলে ভালো হতো, যেহেতু আমরা রোডে বিক্রি করি, এখানে মানুষের সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। এই জায়গায় একটা স্থায়ী টোল ঘরের দাবি করি আমরা, যাতে সবাই একত্র হইয়া টোলঘরের ভিতরে ব্যবসা করতে পারি। প্রতিদিন এই মাছের হাটে অর্ধ কোটি টাকার বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। সময় সংবাদ, মাদারীপুর। চা শ্রমিকদের 18 টাকা ফি বাড়ানো নিয়ে সৃষ্টি হয়েছে দ্বিমত। সিলেটের মালনীছড়া চা বাগানের সামনে চলছে বিক্ষোভ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম। ধন্যবাদ কাজল। এখন আমি আছি সিলেটের মালনীছড়া চা বাগানে। এই মালনীছড়া চা বাগান, লাক্কাতুরা চা বাগান সহ এই এলাকার যে 7টি চা বাগান আছে, সেই 7টি চা বাগানের শ্রমিকেরা এখানে সমাবেশ ডেকেছে। আপনারা জানেন যে গত এই মাসের 6 তারিখ থেকে তারা আন্দোলন করছে দুর্গা পূজার আগে বোনাস এবং 22 মাসের বকেয়া বোনাস পরিশোধের দাবিতে, এবং মজুরি 102 টাকা থেকে 300 টাকা করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতি। তার পরিপ্রেক্ষিতে গতকালকে সরকার তাদের মজুরি 18 টাকা বৃদ্ধি করে 120 টাকায় উন্নীত করেছে, এবং সে কারণেই তারা এই মজুরি মেনে নিবে কি নিবে না, সে কারণে তারা এই সমাবেশে বসেছে। এখানে আমি একটু কথা বলতে চাচ্ছি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সুরমা ভ্যালি অঞ্চলের সভাপতি রাজু গোয়ালার সাথে। আপনি আমাকে বলবেন যে 18 টাকা বৃদ্ধি করে 120 টাকা করেছে, এতে আপনারা সন্তুষ্ট কিনা?
ধন্যবাদ। এটা আমরা প্রত্যাখ্যানও করতে পারছি না, আমাদের শ্রমিকরা এবং মেনে নিতে পারছে না। তারপরেও আমি ওদের বলছি যে আসলে 120 টাকায় একটা সংসার চলে না। যেটা শ্রমিকরা মালিকরা নির্ধারণ করেছে সেটাকে আমরা না বলছি না। আপাতত আমাদের এই আন্দোলন আমরা স্থগিত করছি, কিন্তু আমাদের সরকারের কাছে জোরালো দাবি থাকবে যে এই মজুরি দিয়ে, যেহেতু আমরা 300 টাকা সংসদে 500 টাকা উত্থাপন করেছিলেন আমাদের চিফ হুইপ মহোদয় আব্দুল শহীদ সাহেব, আমাদের পরিবেশ ও বন মন্ত্রী উনি 300 টাকা বলেছিলেন। তো সেই ক্ষেত্রে আমরাও 300 টাকা বলছি এবং আমাদের এটা আমরা কিন্তু আমাদের এখানে গ্রুপ বিমা নাই, গ্র্যাজুইটি নাই, শ্রম আইনের যে অনেক কিছু সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেটা বিবেচনা করার জন্য জোরালো আবেদন রইল। এবং মজুরিটা পূর্ণ বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি আমরা। ধন্যবাদ রাজু গোয়ালা। আপনি শুনছিলেন যে 120 টাকা 18 টাকা বৃদ্ধি করে 120 টাকা উন্নীত করার কারণে আপাতত আন্দোলন স্থগিত করা হচ্ছে, এই মুহূর্ত থেকে স্থগিত করেছে। ধন্যবাদ কাজল। এই ছিল সিলেটের মালনীছড়া চা বাগান থেকে সর্বশেষ। সরকারি সিদ্ধান্তে তোয়াক্কা না করে রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এখনও লাগামহীন প্রায় সব ধরনের শাকসবজির দাম। বন্যার অতিবৃষ্টির কারণে সরবরাহ সংকট হলেও খুচরা বিক্রেতাদের দাবি সংকট আরও বাড়াচ্ছে আড়তদারদের সিন্ডিকেট। অন্যদিকে আয়ের সঙ্গে ব্যয়ের তাল মেলাতে না পেরে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ঈশিতা ব্রহ্মের রিপোর্ট। থরে থরে সাজানো শাকসবজির পসরা দেখে বোঝাই যায় বাজারে সবজির কোনো সংকট নেই। অথচ বন্যা বৃষ্টির কারণে সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে প্রতিদিনই বাড়ছে শাকসবজির দাম। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় চড়া দামে। সরকারি নির্দেশনার নামই নেই 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীরা বলছেন নতুন মৌসুমের সবজি আসার আগে নিয়ন্ত্রণে আসবে না বাজার। তাদের অভিযোগ আড়তদারদের সিন্ডিকেটের কারণেই বাজার অতিরিক্ত চড়া। আপনার যে জায়গায় সবজি আসে 4 গাড়ি, এই জায়গায় ওরা 2 গাড়ি নিয়ে আসে আর 2 গাড়ি স্টকে রাখে। ওরাই সিন্ডিকেট করে প্রতি পার কেজিতে 10 টাকা 20 টাকা করে বেশি রাখতেছে। গাছ গাছলা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, তার জন্য সবজির দাম নিয়ন্ত্রণে আসতেছে না, কম হইতেছে ফসলটা। উপায় হলে বাজার মনিটরিং করা, নিয়মিত নিয়ন্ত্রণ রাখা এবং যারা আছে এদেরকে দেখাশোনা করা আর কি। এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করতে পারছেন না ক্রেতারা, তাই বাজারের পরিমাণ আর খাবারের চাহিদা কমিয়ে আনতে হচ্ছে। আবারও তাদের আহ্বান খুচরা ও পাইকারি বাজারে সমন্বিত তদারকির। প্রত্যেক মাসে একই পরিমাণ বেতন পাই, তো বাজারে আসলে দেখা যায় যে সব জিনিসের দাম প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। আর দেখা যায় সরকার অনেক জিনিসের দাম নির্ধারণ করে দিল, এগুলো সরকার নির্ধারিত দামে বাজারে পাওয়া যাচ্ছে না। করোনাকালীন সময়ে অর্থনীতি পুরোপুরি সচল না হওয়ায় ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা না করারও আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সময় বাণিজ্য। বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে সঠিক ব্যবস্থাপনার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন বলে মনে করে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে অন্য দেশের তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে ঠিকই, কিন্তু আনইন্টারপ্রেট পাওয়ারের দিকে আমরা এখনো যেতে পারি। যে কারণে আমি মনে করি যে একটা ব্যাপক ইনভেস্টমেন্ট আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশনের দরকার ইমিডিয়েটলি, এবং যেখানে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো টেকনোলজিকে নিয়ে আসা এবং এই টেকনোলজিকে চালানোর জন্য এবং এই টেকনোলজি নির্ভর এনার্জি সেক্টর করার জন্য আমাদের প্রপার হিউম্যান রিসোর্স দরকার। ডিলারদের নিয়ে মত বিনিময় সভা করেছে পান্না গ্রুপ। শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগে পান্না কনভেনশন সেন্টারে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের চেয়ারম্যান জোনাকি বেগম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। অনুষ্ঠানে করোনা ভাইরাসের মধ্যে ডিলারদের অবস্থা, কার্যকর পন্থা সহ বিভিন্ন দিক নির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরেন কর্তৃপক্ষ। সম্মেলনে ঢাকা মেট্রো, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরের 850 জন ডিলার অংশ নেন। করোনা ভাইরাসের অচল অবস্থায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার অর্থনীতি, আর এতে ব্যাপক ক্ষতির মুখে দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। ফলে দেশটি থেকে কমে গেছে রেমিটেন্স পাঠানোর পরিমাণও। তবে অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনা এবং দুস্থদের সহযোগিতা দিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। মিজানুর রহমানের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনার কালো মেঘ কেটে গেলেও কাটেনি অর্থনৈতিক অচল অবস্থা। টানা 6 মাসের অস্বাভাবিকতায় এখনও সচল হয়নি অর্থনীতি।
দীর্ঘদিনের দুর্যোগে বিপর্যস্ত অর্থনীতিতে ডলার দাম বাড়তে থাকায় স্বাভাবিক হচ্ছে না দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ডের দাম। ফলে বেশি দামে রেমিটেন্স পাঠাতে লোকসান গুনতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের সীমিত বেতনে চাকরি, আগের মতো পার্ট টাইম না থাকার কারণে খাওয়া থাকা শেষে পরিবারের জন্য সেইভাবে টাকাও পাঠাতে পারছে না। টাকার মান 1 টাকা কমে গেছে, ফলে 5,000 র্যান্ডে আমরা 30,000 টাকা থেকে 25,000 টাকা পাচ্ছি। টাকার মান কমে যাওয়ার মধ্যেও নিজ পরিবারের জন্য টাকা পাঠাতে গিয়ে অনেক টাকাই কম পাচ্ছি। লেনদেন হ্রাসে লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন মানি এক্সচেঞ্জ হাউসগুলো। প্যান্ডেমিকের প্রভাবে থাকা ডলার এবং র্যান্ডের দরপতনে টাকার মান অস্বাভাবিকভাবে কমে যায়। প্রবাসীরা টাকা পাঠাতে গিয়ে ইনকামের বিপরীতে অনেক টাকা কম পাচ্ছেন। আমাদের মানি ট্রান্সফার মধ্যে আগের তুলনায় ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। এদিকে করোনার দ্বিতীয় দফা আক্রমণের আশঙ্কায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন আরও 1 মাস বলবৎ রাখার ঘোষণা দিয়েছে সমবায় ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনা এবং দুস্থদের সহযোগিতা দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। বৈশ্বিক দুর্যোগে 10 নেমেছে বিশ্ব অর্থনীতি, প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকাও। দীর্ঘদিনের অচল অবস্থায় ভেঙে পড়া অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। করোনা দুর্যোগে দীর্ঘমেয়াদে ডলার উচ্চ মূল্য থাকা এবং টাকার মান ভালো না থাকায় প্রিয়জনদের জন্য রেমিটেন্স পাঠাতে লোকসানে রয়েছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশি। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। এদিকে করোনা ভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডেও চলছে অর্থনৈতিক মন্দা। এ কারণে অনেকেই কাজ হারিয়ে এখন বেকার, ব্যবসায়ীরা রয়েছেন ক্ষতির মুখে। এসবের মাঝে আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ 1700 কোটি ইউরোর বাজেট প্রণয়ন করেছে দেশটির সরকার। বাজেটে বেড়েছে বিভিন্ন ধরনের ভাতা, করোনা ভ্যাকসিন কেনা, নতুন বাড়ি নির্মাণ, ব্যবসায়িক ক্ষতি কাটাতেও রয়েছে নানা পদক্ষেপ। এতে কিছুটা স্বস্তিতে সংকটে থাকা ব্যবসায়ী এবং সাধারণ জনগণ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনায় অনেক দেশেই অর্থনৈতিক মন্দাকে সঙ্গী করে পথ চলছে, মন্দায় আয়ারল্যান্ডও। আর তাই এবছরের বাজেট নিয়ে একটু বাড়তি আগ্রহ ছিল জনমনে। জনগণের সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ 17 বিলিয়ন ইউরোর এক বিশাল বাজেট প্রণয়ন করেছে আইরিশ সরকার, যার মাঝে উল্লেখযোগ্য হলো হাউজিং সমস্যা নিরসনে 9,500 নতুন বাড়ি নির্মাণ, করোনার ভ্যাকসিন ও হাসপাতাল বিছানা বাবদ 4 বিলিয়ন ইউরো, শিক্ষা খাতে 9 বিলিয়ন ইউরো, করোনায় ব্যবসায় ক্ষতিগ্রস্তদের জন্য রয়েছে বরাদ্দ, পাশাপাশি 9% কমিয়ে দেওয়া হয়েছে ভ্যাট। সব মিলিয়ে জনগণের আশার প্রতিফলন এই বাজেট। ফার্স্ট টাইম বায়াররা সরকারের কাছ থেকে প্রায় 30,000 ইউরো পর্যন্ত প্রণোদনা পেতে পারেন। পরিশেষে এবারের বাজেট আইরিশ ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবং আশা করি এই বাজেটটি পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে। অর্থনৈতিক মন্দার মাঝে বিশাল অঙ্কের এই সাহসী বাজেট জনমনে স্বস্তি দিলেও করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দার দ্বিতীয় ঢেউ আসলে সেই ঢেউ কিভাবে সামাল দিবে তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 190তম সদস্যপদ পেল অ্যান্ডোরা। অ্যান্ডোরাকে IMF সদস্যপদ স্বীকৃতি দিয়ে সংস্থাটির প্রধান ক্রিস্টিলিয়ানা জর্জিয়েভা বলেন, মহামারীর কারণে ইউরোপ এবং IMF এর অন্যান্য সদস্য দেশের মতো অ্যান্ডোরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা পরবর্তী সময়ে অ্যান্ডোরার অবকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নে আর্থিক সংস্থাটি সহায়তা করবে বলে জানান তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেক। চট্টগ্রাম বিমানবন্দরে মাত্র 6 দিনের শুল্ক পরিশোধ করা হলো। দুবাই থেকে আনা 50 কেজি স্বর্ণের নজরদারির কারণে বেড়েছে বৈধ করার প্রবণতা। এবং কাঁচা বাজারে অকার্যকর সরকারি সিদ্ধান্ত, বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, কমেনি সবজির দাম। আড়তদার সিন্ডিকেটের দিকে আঙুল তুললেন খুচরা ব্যবসায়ীরা। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।